শুভ সন্ধ্যা। জানি এবং জানাইয়ের সকল দর্শকদের আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ জানি এবং জানাইয়ের আমরা 21তম পর্বে কথা বলবো ডাক্তার সালেহ মাহমুদ তুষার, আমরা যাকে তুষার ভাই বলি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং নিশ্চয়ই দর্শকরা অনেকেই তাকে খুব ভালোভাবেই জানেন। আজকে আসলে আমরা তুষার ভাইয়ের কাছে জানবার চেষ্টা করব তার অভিজ্ঞতা এবং বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার পরিস্থিতি, ক্যান্সার চিকিৎসায় কি ধরনের প্রযুক্তি বা মানোন্নয়ন ঘটেছে, এই বিষয়গুলো আমরা দর্শকদের অনুরোধ করছি যদি আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটিও আমাদেরকে জানাতে পারেন। তাহলে আমরা যাই আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি ডাক্তার তুষার মাহমুদের কাছে। তুষার ভাই, আমরা আপনার ক্যান্সার জার্নি শুনেই আমাদের আজকের আলোচনাটা শুরু করতে চাই। আপনি যদি বলেন আপনার আপু, আসসালামু আলাইকুম। আমি অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যে আমাকে আজকে জানিও জানায় প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছেন। থ্যাংক ইউ যে কিছু শেয়ার করা, এবং আমি চাই যে মাঝে মাঝে এরকম মানে এক্সপেরিয়েন্স শেয়ার করা, এবং সাথে সাথে অ্যাজ এ ডক্টর আমি যেহেতু মানে একদম সরাসরি ক্যান্সারের সাথে না, কিন্তু যেহেতু এখানে আমার ইন্টারেস্ট আছে, আমার একটা আলাদা ইমোশন এখানে ইনভলভমেন্ট আছে, যার কারণে আমি হচ্ছে যে সবসময় রিসেন্ট আপডেট মানে বাংলাদেশ এবং ওয়ার্ল্ডে কি কি আপডেট আছে সেটা মানে ক্যান্সারে বিশেষ করে সেটা রাখার চেষ্টা করি। এবং শুধু এটা আমার জন্য না, এটা রাখার চেষ্টা করি আমি মানুষকে যেন একটু জানাতে পারি সেটার জন্য। এবং ধন্যবাদ ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনকে, কারণ হচ্ছে গিয়ে তাদের মাধ্যমে আমি হচ্ছে গিয়ে কিছু মানুষ হলেও তাদেরকে অ্যাওয়্যার করতে পারবো, তাদেরকে জানাতে পারবো। এবং ডেফিনেটলি জানিও জানাই প্ল্যাটফর্মকে ধন্যবাদ, কারণ এইরকম সুযোগটা করে দেওয়ার জন্য। আসলে 2001 সালের দিকে যখন আমি মেডিকেল স্টুডেন্ট, তখন আমি প্রথম ক্যান্সারে আক্রান্ত হই। ক্যান্সার আমি যে তখন আমি বুঝতামও না যে এটা ক্যান্সার বা ইয়ে, তখন একটা জাস্ট আমাকে যেটা মানে সহজ করে বোঝানোর জন্য যেভাবে, তখন আমি সাধারণ মানুষ আর কি বুঝি না যে এটা হচ্ছে গিয়ে টিউমার হিসেবে ইয়ে হলো। তো আমার অপারেশন হয়, এবং সেই সময় আমি অপারেশনটা দেশের বাইরেই করি 2002 সালের দিকে। তারপরে তো আমি আলহামদুলিল্লাহ সার্ভিলেন্সের মধ্যে থাকা লাগে, মানে ক্যান্সার সার্ভিলেন্স প্রোগ্রাম যেগুলি থাকে, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে। সবসময় যেই আক্রান্ত হবে তাকে কিন্তু একটা দীর্ঘ সময় নিয়মিত পরীক্ষা এবং তাকে মনিটরিং এর মধ্যে রাখতে হয়, কারণ ক্যান্সারটা কিন্তু রিকার করে, যে কোনো ধরনের ক্যান্সারই হতে পারে। সো রিকারেন্সের যেহেতু চান্স আছে, তার জন্য এই সার্ভিলেন্সের প্রোগ্রামের মধ্যে থাকা লাগে, এবং দ্যাট ইজ দ্য প্রোটোকল। তো আলহামদুলিল্লাহ আমি থাকি, এবং 6 বছর থাকার পরে তো আমি ক্যান্সার ফ্রি এই জার্নিটা শেষ করি। তো যখন হয় তখন আমি ডাক্তার হয়ে বের হই, এবং তখন আমি জানি যে আসলে একটা বড় জার্নি পার করেছি। তখন আমি বুঝিও নি যে এটার ইয়েটা কি ছিল। আমার প্যারেন্টস, আমার বাবা মা ডেফিনেটলি তারাও ডাক্তার, এবং তারা হচ্ছে গিয়ে এই জার্নিটার মধ্যে দিয়ে গিয়েছেন। কারণ ক্যান্সারটা এমন একটা জিনিস, আমি সবসময় বলি যে এটা শুধুমাত্র যে রোগে আক্রান্ত হলো রোগী তার না, এটা পুরো পরিবারের জন্য একটা জার্নি, ইটস এ জার্নি। এবং এই জার্নিটাকে আমরা সবসময় যে ক্যান্সার লড়াইয়ে জিতে আসা যে বলি, বিকজ ইটস এ ফাইট। তো পারিবারিক ভাবেই হচ্ছে গিয়ে তারা সবাই অ্যাকচুয়ালি এই যুদ্ধটা ওভারকাম করি। বাট 2013 সালের দিকে আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হন, এবং তিনি এবং খুব অ্যাডভান্স স্টেজেই ধরা পড়ে, খুব অ্যাগ্রেসিভ ক্যান্সার। সো আমি এই যে টার্মটা বলছি অ্যাগ্রেসিভ ক্যান্সার, তার মানে কিছু কিছু ক্যান্সার আছে যেটা হচ্ছে গিয়ে অত ফাস্ট প্রোগ্রেশন হয় না, মানে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় না বা খুব দ্রুত বাড়ে না। আরেক ধরনের ক্যান্সার আছে যেটা হচ্ছে গিয়ে বিনাইন বলি, টিউমারের মধ্যে যদি বলি বিনাইন, তার মানে এটা কোনো ক্ষতিকর ক্যান্সার না, মানে ছড়ায় না, সেটা শরীরে থাকতেও পারে। এরকম অনেক ধরনের, যদি আমি ছোট লাইপোমা, অনেকের আমাদের শরীরে বিভিন্ন জায়গায় গোটা গোটা থাকে, সেটাও এক ধরনের টিউমার, কিন্তু এটা কোনো ক্ষতি করে না, এটাকে আমরা বলি বিনাইন টিউমার। আর যেগুলি ছড়ায় বা অ্যাগ্রেসিভ, দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে, সেটা হচ্ছে কি আমরা বলি ম্যালিগনেন্ট টিউমার বা ম্যালিগনেন্ট ক্যান্সার, মানে সেটাকেই আমরা অ্যাকচুয়ালি ক্যান্সার বলি। তো ওই ধরনের ক্যান্সার যখন হয় তখন হচ্ছে গিয়ে আমাদের এই বিভিন্ন রকম চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়। তো দেন আমার বাবার যে ধরা পড়লো তখন হচ্ছে গিয়ে বেশ অ্যাগ্রেসিভ ক্যান্সার, একটা অ্যাড্রেনোকার্টিকল কার্সিনোমা।
কিডনির উপরে যে একটা গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ডের আসলে আক্রান্ত হয়েছিল। সো খুব বেশি সময় পাননি বাবা। ৪ মাসের মধ্যে ধরা পড়ার ৪ মাসের মধ্যেই আসলে তিনি মারা যান। এবং তারপরে সেই সময় বেসিক্যালি আমার আরেকটা ক্যান্সার ধরা পড়ে, টেরাটোকার্সিনোমা, এবং সেটাও এক ধরনের জার্ম সেল টিউমার। সো ওইটাও হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি বিনাইন না, ম্যালিগন্যান্ট, যার কারণে আমার আবার অপারেশন করা লাগে এবং অপারেশনটা আমি তখন দেশেই করি। দেশে অপারেশনটা করার পরে আলহামদুলিল্লাহ আমার কেমোথেরাপি নেওয়ার দরকার ছিল, কিন্তু বিভিন্ন কারণে কেমোথেরাপি যে সব কিছুতেই নেওয়া লাগে তা না, কেমোথেরাপির অপশনটা আমি হচ্ছে গিয়ে বাইপাস করি অন্য ট্রিটমেন্টের মাধ্যমে, ওই যে দীর্ঘমেয়াদী সার্ভিলেন্সের মাধ্যমে। সো এটা ইট ওয়াজ টেকিং এ রিস্ক। আমি যদি পরবর্তীতে রিকারেন্স হতো তাহলে আমার হচ্ছে গিয়ে কেমোথেরাপিটা, যেটা এই প্রথমবার আমাকে নরমাল ধরনের কেমোথেরাপিতে হয়তো কাজ করতো, পরবর্তীতে যদি রিকারেন্স হতো, আমি যেহেতু কেমোথেরাপি নিলাম না, সেক্ষেত্রে আমার হয়তো আরো হাই পাওয়ারের বা অনেক অ্যাডভান্স কেমোথেরাপি নেওয়া লাগতো। সো আই টেক দ্য অ্যাকচুয়ালি ক্যালকুলেটিভ রিস্ক যদি বলি, সেভাবে করে আমরা ওই স্টেপটা পার করি। আলহামদুলিল্লাহ ৪ বছরের সার্ভিলেন্স প্রোগ্রাম শেষে আমি সেখান থেকেও ক্যান্সার ফ্রি হই এবং ক্যান্সার মুক্ত হিসেবে আমাকে ২০১৪ সালে, আমি তখন ইউকেতে ছিলাম। ইউকেতে থাকা অবস্থাতেই আমি সার্ভিলেন্সের আন্ডারে থাকি, নিয়মিত পরীক্ষা, নিয়মিত কিছু ব্লাড টেস্ট এবং রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে। সো আলহামদুলিল্লাহ সেই সময় আমি পার হয়ে আসি। আবার ২০১৬ সালের দিকে আমার আরেকটা, তখন আমার হচ্ছে গিয়ে আমার আসলে আই ওয়াজ ভেরি লাকি যে আমার হচ্ছে গিয়ে সবগুলি ইনসিডেন্টাল ফাইন্ডিং। আমি হয়তো মেডিকেল প্রফেশনে থাকার কারণে কোনো রকম ছোট ফিজিক্যাল চেঞ্জেস গুলির কারণে আমি থরো ইনভেস্টিগেশন করতাম এবং নিজের শরীরটা যেহেতু আমি একটু অ্যাবনর্মালিটি বুঝলে আমরা অন্য কিছু করতাম, যার কারণে হয়তো এটা আমি আমাকে বলি যে আমি আর্লি ডিটেকশন করতে পেরেছি। তবে সবকটাই আমি হচ্ছে কি ইনসিডেন্টাল ফাইন্ডিং, মানে আমি একটা অন্য কারণের জন্য পরীক্ষা শুরু করি যেটা ভাবি, কিন্তু দেখা গিয়েছে যে না, অ্যাকচুয়ালি ভিতরে অন্য কোনো একটা সমস্যা পেয়েছি। আই ওয়াজ সো লাকি। সো ২০১৬ সালের দিকে আমার যখন একটু রোজার মাস ছিল, আমার একটু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, যেটা আমাদের খুব কমনলি হয়। তো আমি ওইটা থরো চেকআপ যখন করতে যাই তখন দেখা যায় যে না, আমার কিডনিতেও একটা সমস্যা আছে, এবং তারপরে যখন আমি আরো ডিটেইলস ইনভেস্টিগেশনে যাই তখন জানা যায় যে ওইটা রেনাল সেল কার্সিনোমা, এবং তারপরে আমরা হচ্ছে গিয়ে সেটারও অপারেশন করা লাগে, বিকজ এটাও হচ্ছে গিয়ে ম্যালিগন্যান্ট টিউমার। পার্শিয়াল নেফ্রেক্টমি, মানে আমার কিডনির একটা অংশ, যে জায়গাটা টিউমার ছিল সেই টিউমারের অংশ কিডনি সহ হচ্ছে গিয়ে কেটে ফেলা লাগে। এটাও হচ্ছে গিয়ে খুব আহ, মোটামুটি অ্যাগ্রেসিভ ক্যান্সার, কিন্তু আলহামদুলিল্লাহ আমার সেই সময়ও আমি ওই অনেক আর্লি ডিটেকশন করার কারণে আশেপাশে কোনো জায়গায় ছড়িয়ে যাওয়া অবস্থায় ছিল না, যার কারণে আমি কোনো কেমোথেরাপি না নিয়ে এবারও আমি হচ্ছে গিয়ে সার্ভিলেন্স প্রোগ্রামে আছি। এবং ২০২০ সালের দিকে, কোভিড এর শেষের দিকে সার্ভিলেন্সটা শেষ হয়। ৪ বছর ৫ বছরের সার্ভিলেন্স শেষে আমি হচ্ছে গিয়ে ক্যান্সার ফ্রি হিসেবে আলহামদুলিল্লাহ এখনো আছি। তো নিয়মিত আমাকে টেস্ট করা লাগে, বিকজ যেহেতু আমি ক্যান্সার প্রোন আমার ৩ বার হয়েছে। সো এইরকম পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলি রেগুলার কিছু টেস্টের মধ্যে থাকতে হয়। সো দ্যাটস এ রেয়ার কেস। আমি এগুলি অ্যাপার্ট রেখেই আমি বলছি যে এই ধরনের জার্নি গুলিতে আসলে আমাদের শরীরের বিষয়ে অ্যাক্টিভ থাকা লাগবে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ লাইফ লিড করার চেষ্টা করি। আমি নিয়মিত অফিস, মানে যেটা হয় যে একটু পেয়ে বসলেই শরীরকে যদি আমি বেশি টেক কেয়ার করি, একদম একটু না, না বসে থাকতে হবে, এইটা খেলাধুলা করা যাবে না, চলাফেরাতে একটু ছাড় দিতে হবে। তখন কিন্তু আমার কাছে মনে হয় যে শরীর পেয়ে বসে, এবং ডেফিনিটলি এটা কিন্তু আমাদের যত আমি ব্যায়াম করব, যত আমি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবো, তখন কিন্তু আমার শরীর থেকে এন্ডোরফিন কিছু হরমোন রিলিজ হয়, যেটা কিন্তু ক্যান্সার প্রিভেনশন করে। সো ফিজিক্যাল অ্যাক্টিভিটির কোনো অ্যাকচুয়ালি বিকল্প নাই, নিয়মিত ব্যায়াম ইটস এ মাস্ট। আমি হচ্ছে যে অনেক কিছু নিয়ে কথা বলবো হয়তো, যে কিভাবে ক্যান্সার প্রিভেনশন করা যায়, ভালো খাবার, ভালো কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইটস এ মানে নাম্বার ওয়ান প্রায়োরিটি আমাদের সবারই মানে থাকতে হবে। এটা শুধুমাত্র ক্যান্সারের জন্য না, আমাদের শারীরিক ভাবে ভালো থাকার জন্য, প্রত্যেকটা কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, হার্ট, লাং, ব্রেন সবকিছুকে ভালো রাখার জন্য অ্যাকচুয়ালি ফিজিক্যাল অ্যাক্টিভিটির কোনো বিকল্প নেই। আমাদের সার্বিক ওয়েলবিং এর জন্য নিয়মিত দৈনিক ৩০ থেকে ৪০ মিনিট ব্যায়ামের কোনো বিকল্প নেই, এবং এই ব্যায়ামটা করলে আমরা বাড়তি ভাবে যেটা পাই, ক্যান্সার প্রিভেনশনের একটা উপকরণ পাই।
সো এগুলি মেনটেনের মাধ্যমে থাকি। আর এছাড়া তো মানে যতটুকু আমি সাইকোলজিক্যালি, যেটা আমি বলি সাইকোলজিক্যালি ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যে খুব পজিটিভ থাকা লাগবে। বিকজ একটা পর্যায়ে গিয়ে আই ডু রিয়েলাইজ, আমাকে অনেকেই বলে যে কিভাবে আমি এই ফাইট গুলি করলাম 3 বার। অ্যাকচুয়ালি আমি কোনো ফাইট করিনি, ইটস অল মাইটি আল্লাহ আমাকে ব্লেসিংসটা দিয়েছে। আমাদের ক্যান্সার জার্নিতে আমরা যারা আছি, আসলে প্রত্যেকটা ক্যান্সার একই টাইপের ক্যান্সার, একই টাইপের জিনিস, পাশাপাশি 2 জন মানুষের রেসপন্স ভিন্ন হবে। সো আমি অ্যাকচুয়ালি চিকিৎসা হবে একই রকম, সব একই রকম হবে, কিন্তু দেখা যাবে রেজাল্ট আউটকামটা ভিন্ন। সো এখানে অ্যাকচুয়ালি মহান সৃষ্টিকর্তার একটা বড় রোল আছে। তো আমি মনে করি, আমি বিলিভ করি যে এই পজিটিভ মাইন্ডসেটটা আমাকে রাখতে হবে, যে যেটা হবে আমার করণীয় যতটুকু কাজ সেটা আমি ঠিক মতো করব, বাকিটুকু ডেফিনেটলি সৃষ্টিকর্তা আল্লাহ তিনি করবেন, ঠিক আছে? তো এই পজিটিভ মাইন্ডসেটটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং দেখা গিয়েছে যারা হচ্ছে যে ক্যান্সারের ক্ষেত্রে, রিসার্চ, ইটস নট যে হাইপোথেটিক্যাল কথা, ইটস রিসার্চ বেসড ফাইন্ডিংস, যে যারা সাইকোলজিক্যালি ক্যান্সারের সময়টাকে খুব পজিটিভলি থাকে, যে 2 ধরনের পেশেন্টই কিন্তু পাই, যে আমার কিছুই হয়নি, আমার ঠিক আছে, ফাইট করব আমি, ইয়ে মানে এগিয়ে যাব, এটাকে ফেস করে আমাকে আগাতে হবে, তারপরে তো আউটকাম অন্যরকম হতেই পারে। কিন্তু যদি এইরকম নেগেটিভ থটে প্রথমেই যায়, তাহলে দেখা যায় যে তাদের শরীরে হরমোনাল সিক্রেশন এবং অক্সিজেনেরই, মানে যেটা আমরা ফ্রি রেডিক্যাল বলি, এগুলি উম, মানে অ্যামাউন্ট কম থাকে, যেটা কিন্তু আমার বডির ইমিউন সিস্টেমকে হ্যাম্পার করে। সো পজিটিভ মাইন্ডসেট এবং পজিটিভ থিঙ্কিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর দিস জার্নি। তো এইভাবে যদি আমি বলি যে ভালো খাবার, ভালো লাইফস্টাইল এবং ভালো মানসিকতা, 3টা জিনিসেরই কোনো বিকল্প নেই আমাদের এই জার্নিতে। এবং এই জার্নিতে আমি আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ না, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ অ্যাকচুয়ালি ক্যান্সার প্রোন এখন। এবং এটা WHO বলেছে যে এখনকার এন্ডেমিক যেটা আছে, 2030 সালে WHO এর একটা বড় ম্যান্ডেট, যে নাম্বার অফ ক্যান্সার পেশেন্ট নিড টু বি রিডিউস, এইটা নিয়ে কিন্তু একটা ফাইট চলতেছে। তো বিভিন্ন অ্যাডভান্সমেন্ট আসতেছে, আমরা এই বিষয় নিয়ে আজকে আরো ডিটেলস কথা বলবো। আমার আমার সাইড থেকে আমার মনে হয় এইটা, শাপলা আপু, আপনার কোনো কোশ্চেন থাকলে হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ, অনেক ধন্যবাদ আসলে তুষার ভাই, মানে এটা নিশ্চয়ই আমাদের সবার জন্য খুবই ইন্সপায়ারিং। আমরা যারা একবার জার্নির মধ্য দিয়ে গিয়েছি তারা জানি আসলে যেটা কিরকম ব্যাপারটা, এবং আমাদের দর্শকরা বুঝতে পারছেন যে কতটা পজিটিভ মানসিকতার হলে পরে আসলে তুষার ভাই আমাদের সাথে এভাবে তার অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। আমার জানার আগ্রহটা হচ্ছে তুষার ভাই, যে আপনি বলছিলেন পজিটিভ মাইন্ডসেট এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটার সাথে কি আসলে এই যে মানে আহ, অন্যের জন্য মানে ইতিবাচক চিন্তা করা, ইতিবাচক চিন্তার মধ্যে কিন্তু শুধুমাত্র ব্যক্তি একা একা ইতিবাচক চিন্তা বা তার নিজের ওয়েলবিং, এটা তো আসলে সোসাইটির সাথে রিলেটেড। হ্যাঁ, যেমন আমার নিজের কাছে যেটা ফিলিং হয় যে মানে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন, এটা আসলে আমি কাজ করি হচ্ছে মানে অন্য অর্থে আমার নিজের স্বার্থেও, কারণ আমি যখন এই কাজটার মধ্য দিয়ে সমাজের সাথে আরো 10 জনের সাথে যুক্ত হতে পারি, সেটা কিন্তু অন্যরকম একটা শক্তি দেয়, অন্যরকম একটা ভালো লাগা তৈরি করে, যেটা নিজের সারাক্ষণ নিজের দিকে তাকিয়ে থাকার চেয়ে অনেক আনন্দের, হ্যাঁ, অনেক ইতিবাচক। তো আপনাকে আমি যতখানি জানি, আপনি দারুণ ভাবে সামাজিক ভাবে নানান রকম কাজের সাথে সক্রিয়। আপনার কাছে কি মনে হয় যে এই যে সামাজিক সক্রিয়তা, সামাজিক ইতিবাচক কাজের সাথে যুক্ততা, সেটা আসলে আমাদেরকে কতটা সহযোগিতা করে এই জার্নিতে? মানে এইটা তো, মানে আপনি যেটা করেছেন আপু, আমি অলওয়েজ, আমি আপনাকে তো সামনাসামনি বলি, আজকে পাবলিকলি আমি বলে দিতে চাচ্ছি যে মানে শাপলাপুর মতো এইরকম একটা জার্নি শেষে এরকম একটা স্টেপ নেওয়া আমি নিজেও করতে পারিনি। এরকম প্ল্যাটফর্ম, মানে কি আমি হয়তো নিজে করি, আমার পেশেন্টদেরকে নিয়ে, আমার আত্মীয় স্বজনদের নিয়ে, আমার ফ্রেন্ডস ফ্যামিলি কাছে আশেপাশে তাদেরকে নিয়ে করছি, কোনো গ্রুপ থাকলে তাদেরকে আমি আগ বাড়ায় হেল্প করার জন্য চেষ্টা করছি। কিন্তু শাপলাপু যেটা করছেন ফ্রম জিরো থেকে
একটা নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছেন যেখানে সবাই এসে যুক্ত হতে পারবে। তিনি মানুষজনকে দিয়েছে একটা জায়গা যেখানে এসে একত্রিত হতে পারবে, কাজ করতে পারবে। সেইটা আসলে সবাই করতে পারে না আপু। সত্যি কথা যে আপনি যেটা করেছেন এটা মানে আউট অফ দ্য বক্সে এবং খুবই মানে অ্যাপ্রিশিয়েট করার মতো, মানে এই 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 কাজটা আপু মানে সত্যি কথা অনেক অনেক আহ, বড় একটা স্টেপ শুধুমাত্র আপনার জন্য করেননি, এটা বাংলাদেশের মানে অনেকের আহ, মানে একটা আশার জায়গা দিয়েছেন, একটা ভরসার জায়গা দিয়েছেন, মানে ছোট কুজু ভাবে এ, মানে অ্যাটাচ থাকতে পারাটাও কিন্তু একটা সুন্দর। সো আমি হচ্ছে কি আপু আপনাকে বলি যে যে কোনো পর্যায়ে আপনার মতো এরকম এত বড় কাজ করতে হবে তা না। আমি যদি কিছুই না আমার একটা ফেলো ফ্রেন্ডকে হেল্প করতে পারি, আমি আমি যে কাজটা চেষ্টা করি করার এই ক্যান্সারের ক্ষেত্রে আপু, আমি আগ বাড়ায় গিয়ে হেল্প করার চেষ্টা করি। আমি ওয়েট করি না আমাকে ইয়ে করবে। আপনার যদি মনে থাকে আপু, আপনি যখন শেয়ার করেছিলেন আমাকে, আমি আগ বাড়ায় গিয়ে বলেছিলাম আপু আমি কিন্তু, আপনি তখন জানতেনও না হয়তো, আমি গিয়ে কিন্তু আগ বাড়ায় গিয়ে বলছি আপু আমি কিন্তু আমি করতে চাই, আমাকে জানাবেন হাউ ক্যান আই ইন্টিগ্রেটেড। ঠিক আছে? সো এইরকম এইরকম ভাবে আমি বলি যে আপনি তো ডেফিনেটলি বিভিন্ন রকম কাজ করতে চান, ক্যান্সার হয়েছে, করতে হবে। আপনি যে বললেন যে কি করতে হবে, কিভাবে, এটা কি হেল্প করে কিনা, হেল্প করে কি করে না জানি না। আপনি একটা ফাইটার, ইউ আর ব্লেসড, আপনি গভর্নমেন্টের কাছে ব্লেসড, আল্লাহর কাছ থেকে ব্লেসড। আপনার উচিত আপনার এগিয়ে গিয়ে মানুষজনকে হেল্প করা। সো এই সুযোগটা সবাই কিন্তু পায় না। সো আপনি যেটা করেছেন আমি ওয়ান্স এগেন সবার সামনে আমি আপনাকে ইটস এ স্যালুট ফ্রম মি যে আপনি এরকম একটা কাজ করেছেন, না আমাদের তুষার ভাই, সবাইকে নিয়ে আমরা আসলে সবাইকে নিয়ে কাজ করছেন। আমরা যে যার মতো করার চেষ্টা করতেছি, কিন্তু অবশ্যই সামাজিকভাবে এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়বদ্ধতা যে আমি কিভাবে আরেকজনকে হেল্প করতে পারি। কারণ আমি যেটা এক্সপেরিয়েন্স করি, আমি যেভাবে এই জিনিসটাকে দেখি, আমি যেভাবে এটাকে রিয়েলাইজ করতে পারি, যার হয়নি সে এটাকে রিয়েলাইজ করতে পারবে না। কঠিন। সো আমি সব সময় ওই সহানুভূতিটা দেওয়ার চেষ্টা করি তাকে, তার পাশে, কারণ আমি ওই জিনিসটা যতটুকু রিয়েলাইজ করতে পারবো ৮-১০ জন মানুষ ওইভাবে পারবে না। সো এটা হ্যাঁ, করতে পারাটা তুষার ভাই, খুব ভালো। আসলে এবং হ্যাঁ, ডেফিনেটলি আপনি যেটা বললেন সামাজিকভাবে সবাইকে ইন্টিগ্রেটেড থাকা লাগবে কিনা, আমি তো প্রথমেই বললাম যে ইটস এ জার্নি উইথ এ ফ্যামিলি। আপনি একজন ক্যান্সার আক্রান্ত পেশেন্ট থাকা মানে ওই ফ্যামিলির সব প্রত্যেকটা মানুষ মানসিকভাবে আহ মানে কি বলবো ভেঙে পড়ে। কারণ কি, যদিও আমরা সবাই জানি, এটা আমি অন্যভাবে বলি, যদিও আমরা সবাই জানি যে আমরা আহ, পৃথিবীতে জন্মেছি মরে যাওয়ার জন্য, কিন্তু এইটা আমাদের মাথায় কখনোই থাকে না। কিন্তু যখনই একজনের ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, সবার মাথার মধ্যে চলে আসে এ মারা যাচ্ছে। আমি এরকম অনেক দেখেছি যে উনি মারা যাচ্ছে ক্যান্সার আক্রান্ত হয়ে, যে মানে ইয়ে করেছে, আসছে বাসায় আসছে আহ মানে সাপোর্ট দিতে যে আহারে তোমার হচ্ছে গিয়ে এরকম হয়েছে, সেই মানুষটাই হচ্ছে গিয়ে কয়েকদিন পরে হয়তো হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে বা অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কোভিড এর মধ্যে তো এরকম অহরহ ঘটনা ঘটেছে। সো আমরা যদি মাথার মধ্যে এইটা রাখি যে আমরা তো সবাই অ্যাকচুয়ালি মারা যাচ্ছি, ক্যান্সার হয়েছে ইটস এ রোগ, আমি এটা থেকে ফাইট করে বের হয়ে আসব, বা আমি ফাইট করতে করতে একসময় থাকবো না, কিন্তু ওই মৃত্যু ভয়টা তো আমার জন্মের পর থেকেই থাকার কথা, সেটা হয় না। সো আমি এই যে আল্লাহর কাছে এই ব্লেসিংসটা দিই যে আমাকে এই রিমাইন্ডারটা আল্লাহ মাথার মধ্যে সেট করে দিয়েছে, আমার জন্য আমার ফ্যামিলির সবাই মাথার মধ্যে সেট করে দিয়েছে। তো এই জিনিসটা যদি আমরা রাখতে পারি তাহলে আমরা দেখবো যে অনেক ইজিলি এটাকে অ্যাডাপ্ট করতে পারবো। এবং এই ট্যাবুটা, আমরা ধরেন ক্যান্সার হয়েছে এটা নিয়ে কথা বলতে চাই না, আমার এখনো অনেক পেশেন্ট আছে মানে সে তার বাসার তার সন্তানের সামনে এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে না, হাইড করে কথা বলছে, তাকে জানাবে না, সন্তান ভেঙে পড়বে দেখে। বাট আমি মানে আই ফিল যে সবাইকে এর মধ্যে থাকতে হবে, বিকজ ইটস এ জার্নি। এবং যদি থাকে তাহলে সবাই মিলে এটা এটা লার্ন করবে এবং এটা থেকে আরো কিছু দিতে পারবে, আরেকজন আক্রান্ত হবে তাকে দিতে পারবে। প্রতিদিন প্রতিদিন হাত মানে খুব র্যাপিডলি ক্যান্সার এগিয়ে যাচ্ছে। সো
এই র্যাপিড ক্যান্সার এগিয়ে যাওয়ার সাথে আমরা যে কথা বলবো, আজকের যে মেইন টপিকসটা আমি মানে বলতে চেয়েছিলাম যে কি কি ট্রিটমেন্ট আছে, কি কি অপশন আছে, হোয়াট আর দ্য অ্যাভেলেবিলিটি ইন বাংলাদেশ, ইন ইন্টারন্যাশনালি। আমাদের একটা ধারণা যে আহারে আমি ওই দেশে গেলে বেস্ট ট্রিটমেন্টটা পেতাম, আমি নিতে পারলাম না, কতটুকু নিতে পারবো সেগুলি নিয়ে আমরা হচ্ছে কি একটু আলোচনা করতে চাই আসলে আপু। হ্যাঁ, ধন্যবাদ তুষার ভাই। আপনি তো বলেছেন আমরা আসলে মানে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন বা আমাদের এই যে ছোট্ট একটা মানে স্বেচ্ছাসেবী উদ্যোগ, সেটাতে শুধু তো আমি একা না, মানে আমরা গ্রুপ অফ পিপল, সেখানে আপনিও আছেন আমাদের সাথে। এবং আমরা যারা আসলে জার্নিটার মধ্য দিয়ে গিয়েছি তাদের ওই ফিলিংটা যে আমরা আমাদের অভিজ্ঞতাটা অন্যদের জানাই, যদি ছোট্ট একটা উপকারও কারো হয়, এই ফিলিং থেকেই আসলে আমরা সমবেত হয়েছি, আমরা কথা বলার চেষ্টা করেছি। আমি আমার দর্শকদের জানাতে চাই, আপনারা হয়তো এর মধ্যেই জেনে গেছেন যে আমরা সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন থেকে এর মধ্যে ২ টো বই প্রকাশ করেছি। এখানেই থেমো না, ক্যান্সার লড়াকুদের বয়ান। সেখানে আপনারা আজকের যিনি অতিথি আলোচক ডাক্তার তুষার মাহমুদ, তার জার্নিটাও আপনারা জানতে পারেন। এছাড়াও আমরা আরেকটি বই প্রকাশ করেছি, বর্ধিত সংস্করণ, এখানেই থেমো না। সেখানে শুধু যারা আমরা এই ক্যান্সার জার্নির মধ্য দিয়ে গিয়েছি তারা নয়, বরং আমাদের সাথে মিলে এই যে পুরো পরিবার, আমাদের স্বজনরা এই জার্নির মধ্য দিয়ে গিয়েছেন, তারাও কিন্তু লিখেছেন। হ্যাঁ, তাদের আমরা কেয়ার গিভার বলে থাকি। তো এই পরিবারের যারা কেয়ার গিভার তারাও আসলে এই জার্নির কথাটা লিখেছেন। তো আমি আজকের অনুষ্ঠানের দর্শকদেরকে আসলে বলতে চাই যে আপনারা সময় হলে এই বইটি সংগ্রহ করতে পারেন, পড়তে পারেন এবং আপনাদের মতামত দিতে পারেন। এমনকি আপনারা লিখতেও পারেন। কারণ আমরা আসলে চাই যে আমাদের আগামী দিনে যত বেশি সংখ্যায়, তুষার মাহমুদ যেটা বলছিলেন যে আসলে আমরা অনেকেই নানান কারণে মানে ক্যান্সারের বিষয়টি খুব বেশি আলোচনায় আনতে চাই না, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বলি বা আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকেও আমরা দেখছি যে আসলে ক্যান্সারের হার আগের যে কোনো সময়ের তুলনায় অনেক দ্রুত বাড়ছে। সারা দুনিয়াতেই বাড়ছে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা। ফলে আমাদের সচেতন যেমন হতে হবে, ক্যান্সার আক্রান্ত যারা অলরেডি হয়েছি, যারা এই জার্নিটা পার করে এসেছি, তারাও কিন্তু আমরা পরস্পরকে সহযোগিতা করতে পারি এবং এই সহযোগিতার মধ্য দিয়েই আসলে একটা কি বলবো যে শক্তপোক্ত মানে সামাজিক শক্তি আমাদের মধ্যে গড়ে উঠতে পারে, যে সামাজিক শক্তি আসলে আমাদের যেকোনো আক্রান্তকে ভরসা দেবে যে তিনি একা নন। হ্যাঁ, তার জার্নিটি একা নয় এবং যারা এই জার্নির মধ্য দিয়ে গিয়েও ভালো আছি, যেমন আমাদের আজকের যিনি আলোচক তুষার মাহমুদ, তাকে দেখে, তার কথা শুনে নিশ্চয়ই অন্যরা উৎসাহিত হবেন, সাহস পাবেন, শক্তি পাবেন যে ক্যান্সার হলেই সবকিছু শেষ হয়ে যায় না। ক্যান্সার নিয়েও আসলে ভালো থাকার চেষ্টা করা যায় এবং সমাজে অনেক ইতিবাচক ভূমিকাও রাখা যায়। তো আজকে আমাদের যারা দর্শক, আমরা তুষার মাহমুদকে একটু ডিসকানেক্ট হয়েছেন তুষার ভাই। না না তুষার আপু, ভাইকে আমি আছি। ও আচ্ছা। আমি আছি, হ্যাঁ আমি তুষার, আপনি শুনছি। আচ্ছা, তাহলে আমরা মানে আলাপে যাই। তুষার ভাই, যেটা বলছিলাম যে আমরা আসলে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার আপনার নিজের যে অভিজ্ঞতাটা, আপনি দেশের বাইরে এবং দেশে ২ জায়গাতেই চিকিৎসা নিয়েছেন এবং আপনি ভালো আছেন, মানে খুবই ইতিবাচক আছেন, খুবই সক্রিয় আছেন। আপনি যদি বলেন যে দেশের চিকিৎসা এবং বাইরের চিকিৎসা, এবং আপনি যেহেতু আসলে খুব সিরিয়াস এক ধরনের স্টাডির মধ্যে থাকেন, আপনার স্টাডি ফাইন্ডিংস যে এখন ক্যান্সার চিকিৎসার অবস্থাটা সারা বিশ্বে কি, বাংলাদেশে কি, কেমন? আচ্ছা আপু, আমি ক্যান্সার চিকিৎসা নিয়ে আসলে প্রত্যেকটা ক্যান্সার ইজ ডিফারেন্ট, মানে ট্রিটমেন্ট অপশন থাকবে। মানে ধরেন ব্রেস্ট ক্যান্সার, আমি ব্রেস্ট ক্যান্সার হয়েছে, কাউকে হয়তো রেডিওথেরাপি আগে দিতে বলছে, কেউ বলছে যে কেমোথেরাপি আগে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে অপারেশন করতে, কারোর ক্ষেত্রে বলছে যে অপারেশন করে তারপর কেমোথেরাপি দিতে। ইটস অ্যাকচুয়ালি মানে একই
ক্যান্সার মানে ব্রেস্ট ক্যান্সার, আমরা তো ভাবতেছি ব্রেস্ট ক্যান্সার, কিন্তু ব্রেস্ট ক্যান্সার প্রত্যেকটা ক্যান্সারের কিন্তু স্টেজিং আছে, এবং স্টেজিং এর পরেও আছে যে ওই পার্টিকুলার ধরেন বললো স্টেজ 3 তে আছে, দুইজনেরই স্টেজ 3 তে আছে, কিন্তু একজনেরটা এমন ভাবে ছড়িয়েছে যে ওইখানে আসলে অপারেশন এখন করা যাবে না, আগে প্রথমে কেমো দিতে হবে তারপরে অপারেশন করতে হবে, অথবা একজনের ক্ষেত্রে অপারেশনটা করতে পারলো তারপরে কেমো দিল, বা এরকম হতে পারে সার্জন মনে করছে যে আগে আমি কনফিডেন্ট এনাফ টু ডু দ্য অপারেশন দেন গোয়িং ফর কেমো। সো ইটস ডিপেন্ড অন মেনি ফ্যাক্টরস। সো এখানে অ্যাকচুয়ালি আপনাকে ভরসা দেয় এরকম একটা ভালো সেন্টারে যেতে হবে। বাংলাদেশ ক্যান্সার ইনস্টিটিউট যেটা আছে সেখানে যথেষ্ট ভালো অ্যাডভান্স ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছে এখন। বাংলাদেশের প্রত্যেকটা হসপিটাল, মেডিকেল কলেজগুলো হসপিটাল, এবং এখন তো উপজেলা উপজেলা বলি জেলা সদর হাসপাতালগুলিতে অনেক জায়গাতে আহ, আনার চেষ্টা করা হচ্ছে যে ক্যান্সারের ট্রিটমেন্ট গুলি হবে, বিশেষজ্ঞ চেষ্টা করবে। তো এই জায়গাগুলিতে কিন্তু আমাদের এই যে র্যান্ডম মানুষের কাছে না, আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা অ্যাডভান্স ট্রিটমেন্টের জায়গায় যেতে পারি। আমি ছোট্ট একটু আমার মেয়েকে একটু আপনাদের সাথে দেখা করে দিই। ওর নাম অর্থরা, ও আছে, মানে ওরা নিউ জেনারেশন। তো আলহামদুলিল্লাহ আমাদের আসলে কিন্তু মানে আমরা সব সময় যে ফিউচারের একটা ভালোর দিকের জন্য চেষ্টা করি। তো দেখেন আমাদের এখন ঢাকার এয়ার কোয়ালিটি এত বাজে, আই ক্যানট মানে এনশিওর যে তার ফিউচার কিরকম হবে, কিন্তু সবসময় এই প্যানিক নিয়ে তো থেকে লাভ নেই, বরং অ্যাক্টিভ লাইফ লিড যেন সে করতে পারে, এবং যেন তাকে ভালো রাখার জন্য যা যা এনশিওর করা সেটা যেন আমরা বাবা মা হিসেবে করতে পারি, সেটা এনশিওর করতে পারাটাই আমাদের হচ্ছে যে সবচেয়ে বড় কাজ। আর এই যে ও রেগুলার খেলাধুলা তো করো তুমি, রাইট? হ্যাঁ। তো রেগুলার খেলাধুলা মানে আমি ছাদে হলেও ছাদে মানে যেটা হয় মানে ডিভাইস ডিপেন্ডেন্সি, এটা হচ্ছে যে আমি আমার বাচ্চাদেরকে করার চেষ্টা করি না, এবং এটা আমি সবাইকেই বলি যে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখার জন্য যদি কিছু ছাড়ও দিতে হয় সেটা করতে হবে। আমাদের তো সম্পদ আমাদের সন্তানরাই, রাইট? আমরা যদি সম্পদ আহরণের জন্যই হচ্ছে গিয়ে সব টাইম দিয়ে দিই, দেখা যাবে সবচেয়ে প্রিসিয়াস যে সম্পদ সেটার উপরই আমরা হচ্ছে গিয়ে এফোর্ট দিতে পারতেছি না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের বাচ্চাদেরকে যে টাইম দিতে হবে, কোয়ালিটি টাইম দিয়ে, এবং সেটা তাদের নট অনলি যে তার খালি শুধু টাইম, ইটস ফর হার ফিউচার, এবং ফিউচার বলতে খালি পড়ালেখার যে ফিউচার নট দ্যাট, আমরা ভুলে যাই তার হেলথের ফিউচারটাও কিন্তু এনশিওর করা আমাদের দায়িত্ব। এবং তার জন্য আমি যদি একটা পর্যায়ে গিয়ে বলি যে কি ব্যাপার এত জ্বর টর সর্দি কেন হচ্ছে, আমার হবেই, আমি ওকে ছাদে যেতে দিচ্ছি না, বাইরে খেলতে রোদে নিয়ে যাচ্ছি না, বাইরে এক্সপোজ করতেছি না, আমি ঘরের মধ্যে বসায় রাখতেছি, খালি স্কুলে যাচ্ছে আর আসতেছে, তাহলে ওর তো মানে রেজিলিয়েন্স তৈরি হবে না, সে তো ফাইটার হিসেবে তৈরি হবে না। তো এই জিনিসগুলি যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে গিয়ে অনেক ভালো থাকবে, রাইট? তুমি রেগুলার খেলো? হ্যাঁ। আর কি কি করো? আর কিছু? ঠিক আছে, যাও আমরা কথা বলি। ওকে, ঠিক আছে। আমি আপু যেটা বলার যে এই যে হ্যাঁ, খুব ভালো লাগলো আসলে তুষার ভাই। সেটাই আমাদের সব কাজই তো আসলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, তাদের সুস্থতা, তাদের সব অর্থেই তারা সুন্দর থাকবে, ভালো থাকবে, সেজন্যই সেটার জন্য সেটার আমাদেরও জন্য আপু শুভকামনা। আমি যেটা যেটা মানে বলার উদ্দেশ্য, মানে আমি আমার বাচ্চাকে মেয়েকে আনার উদ্দেশ্য একটা ছিল যেন হচ্ছে গিয়ে মানুষ প্র্যাকটিক্যালি এখানে যদি দুইজনও দেখে, আচ্ছা হ্যাঁ আমার সন্তানটাকেও তো আমার ভালো রাখতে হবে, আমার মানে শুধু তার তাকে তো পড়ালেখার জন্য আমি ভালো স্কুলে দিচ্ছি সবকিছু, বাট হোয়াট অ্যাবাউট হিজ অর হার হেলথ, তার স্বাস্থ্য নিয়ে আমাদের কতটুকু কনসার্ন আমরা দেখাচ্ছি সেই জিনিসটাও আমরা যেন রাখি, সেটার জন্য করছি। একজন ভাইয়া তরিকুল লিটন ভাইয়া বলছেন যে প্যানিক নেওয়া যাবে না। অবশ্যই, অবশ্যই মানে ক্যান্সারের জন্য অবশ্যই কখনো প্যানিক হওয়া যাবে না। প্যানিক মানে কি, ভয়ও পাওয়া যাবে না। যখনই একটা রোগ হয়, আমার যখন যদি কেউ বলি যে আমার আজকে থেকে আপনি ডায়াবেটিস ধরা পড়েছে, আপনার উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, আপনাকে ওষুধ খেতে হবে, আমি তো আর প্যানিক হয়ে যাচ্ছি না। কিন্তু আমার এই ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের জন্যও কিন্তু আমার মৃত্যুর একটা কারণ হতে পারে, তাই না? সো ওইগুলি নিয়ে যেরকম প্যানিক হচ্ছি না, আমার এই ক্যান্সারটা যেটা ধরা পড়লো আজকে সেটাই যে আমার মৃত্যুর কারণ হবে সেটা নিয়ে যে একদম হাহাকার পড়ে যাবে সেরকম হওয়ার দরকার নেই। একটা রোগ ধরা পড়েছে, রোগটা একটু জটিল,
ডেফিনেটলি এটাকে ফাইট করতে হবে আমাদের সেইভাবে। ঠিক আছে? সো এই মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এটা দীর্ঘমেয়াদী আহ, মানে মেনটেন করা লাগে, সেই জন্য আমরা এখানে যাব। যেই কথা বলছিলাম যে এই ক্যান্সারের কথাটা, হ্যাঁ, আপনার ট্রিটমেন্টটা হচ্ছে গিয়ে কি, বাংলাদেশের চিকিৎসা নিয়ে আপনি বলছিলেন যে চিকিৎসা নিয়ে, হ্যাঁ, মহাখালী যে ইনস্টিটিউটের ট্রিটমেন্টে যে আমাদের ক্যান্সারের জন্য দেখেন, মানে প্রথমেই আমরা কি কি আছে, প্রথমে যে ক্যান্সারটা আসলে কি, আমাদের যে প্রতিদিন যে আমরা বড় হচ্ছি না দিন দিন, ক্যান্সারের জিনিসটা আমি একটু প্রথমে বুঝাই দেওয়ার জন্য বলছি। তো এটা অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা কোষ কিন্তু বড় হচ্ছে, যে আমি আজকে 5 ফিট 3 ফিট ছিলাম, আমি একটা সময় আমি যে এত বড় হয়েছি, আমার তো প্রত্যেকটা কোষ ভেঙে ভেঙে বড় হয়েছে, রাইট? এবং এটা প্রতিনিয়ত ভাঙছে, ভাঙছে, চলে যাচ্ছে, আবার রিপ্লেস হচ্ছে, সবকিছুই হচ্ছে। তো কোনো সময় যদি কোনো পার্টিকুলার সেল এই যে ভাঙতে হবে, কি নিয়মে ভাঙতে হবে, এটা কিন্তু প্রোগ্রাম করা, এবং এই প্রোগ্রাম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সেল ভাঙতেছে। আমার লিভার সেল কিভাবে ভাঙতে হবে এবং কি ভেঙে সে কি তৈরি করবে, ইটস অল তার কাছে ডিরেকশন দেওয়া আছে, জেনেটিক ইনফরমেশন দেওয়া আছে, ওকে? সেই অনুযায়ী সে কিন্তু তৈরি হচ্ছে। আমার লিভারে গিয়ে কিন্তু কিডনি তৈরি হয়ে যাচ্ছে না, বা আমার দুইটা কিডনি আমার কিন্তু হাতের কাছে এসে আরেকটা কিডনি তৈরি হচ্ছে না, এক ধরনের সেল তৈরি হচ্ছে না, তাই না? কিডনির জায়গাতে কিডনি সেলটা তৈরি হচ্ছে, ওর কাজ ও করছে, কিন্তু আমার হাতের এখানে কিন্তু হাতের কাজ করছে। কোনো কারণে যদি এই ইনফরমেশনটা মিসম্যাচ হয়ে যায় এবং সে বুঝে না যে কি ধরনের সেল তৈরি করতে হবে, বা কি গতিতে তৈরি করতে হবে, বা কত বড় তৈরি করতে হবে, তিনটা জিনিসই হতে পারে, ওকে? সো নাম্বার অফ সেল যদি খুব দ্রুত বাড়তে থাকে, অথবা একটা কোষের সাইজটাই যদি অনেক বড় বড় হতে থাকে, তাহলে যে কোনো ভাবে ওই জায়গাটা বড় হয়ে যায়, এবং তাকেই আমরা বলি টিউমার। সো এই যে টিউমারটা হচ্ছে, এই টিউমারের কোষ সংখ্যা বাড়ছে অথবা কোষের সাইজ বড় হচ্ছে, এইভাবে বড় হচ্ছে। তো একে আমরা কি করতে হবে, এটা তো বাড়তি একটা সেল, এই সেলটাকে আমার কেটে ফেলতে হবে, এটা একটা কাজ। অথবা এমন কোনো ভাবে এই সেলটাকে আমার ছোট করতে হবে। তার জন্য অনেক সময় দেখা যায় যে সেলটাকে শুধুমাত্র কাটা যায় না, সেলের সাথে মানে জড়িত অংশ পুরাটুকুই কেটে ফেলতে হয়। ধরেন ব্রেস্ট ক্যান্সারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পুরাটুকু ব্রেস্টই ফেলে দিতে হচ্ছে, তাই না? আবার অনেকের দেখা যাচ্ছে না, শুধুমাত্র ওই গোটাটুকুই কেটে ফেলা যাচ্ছে। এটা ডিপেন্ড করে ওই যে ইনফরমেশনটুকু গেছে এটা কতটুকু পর্যন্ত ছড়িয়েছে। তাহলে ছড়ানোটা আবার বিভিন্ন ভাবে যায়। আমরা জানি রক্তের মাধ্যমে খাদ্য আমাদের বিভিন্ন জায়গায় যায়, তো রক্ত অথবা লিম্ফ্যাটিক সিস্টেম, এই দুইটা ইনফরমেশনের মাধ্যমে যদি এই ধরেন ব্রেস্টে যে টিউমারটা হলো সেটার ইনফরমেশন গিয়ে ছড়ায় গেল কোনো হাড্ডিতে, সেখানে গিয়ে ওই ধরনের ইনফরমেশন হলো এবং বাড়তি ভাবে ওই সেলটা তৈরি হওয়া শুরু করলো, তাহলে এটাকে আমরা বলি মেটাস্টেসিস। এক জায়গা থেকে ছড়িয়ে অন্য জায়গায় চলে গেছে, মানে ইনফরমেশনটা অ্যাকচুয়ালি এক জায়গা থেকে যদি আরেক জায়গায় যায়, তার মানে ধরে নিতে হবে ওইটা লোকালি নাই, এই জিনিসটা পুরো শরীরেই ছড়িয়ে গেছে, তখন আমরা বলি তাকে স্টেজ 4। আর স্টেজ 1 আর 2 আমরা বলি যখন এই জিনিসটা খুব কাছাকাছি ইনফরমেশনটা ছড়িয়েছে, বেশি দূর পর্যন্ত ছড়াতে পারেনি, তখন আমরা তাকে বলি স্টেজ 1 অথবা 2। আমরা যে স্টেজ 4 মানেই যে একদম খুব খারাপ তা কিন্তু সবসময় না, সবসময় যে স্টেজ 4 মানেই খারাপ তা না। স্টেজ 4 এর ক্যান্সারের ক্ষেত্রে, অনেক ধরনের ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু স্টেজ 4 ক্যান্সারেও ট্রিটমেন্ট আছে। সো যে কোনো স্টেজ দেখেই প্রথমে ভেঙে পড়া যাবে না, প্রথমেই কোনো ক্যান্সারকেই বলে দেওয়া যাবে না যে লাস্ট স্টেজ। যে কোনো ক্যান্সার নিয়ে আমরা যখন স্টেজ, ডেফিনেটলি এই স্টেজিংটা করা হয় চিকিৎসক চিকিৎসা কিভাবে করবে তার জন্য। একটা মানুষ কিভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হবে ফর হিজ ডেথ, তার জন্য কিন্তু করা হয় না, এটা চিকিৎসক কিভাবে প্ল্যান করবে তার প্রোগ্রেশন, তার ডিজিজটাকে নিয়ে, তার জন্য এই স্টেজিংটা করা হয় এবং সেই অনুযায়ী তাকে কিন্তু ট্রিটমেন্ট আগানো হয়। তো ট্রিটমেন্ট অপশন হিসেবে আছে, সবচেয়ে কমন আমরা জানি কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি। এই তিনটা ছাড়াও কিন্তু এখন আরো কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট অপশন অ্যাভেলেবল হয়েছে, এটা বাইরেই যে শুধু আছে তা না, বাংলাদেশেও অ্যাভেলেবল আছে। যেমন এর মধ্যে আছে টার্গেটেড থেরাপি, এর মধ্যে আছে আমার হচ্ছে গিয়ে আম, কি বলে হরমোন থেরাপি, এর মধ্যে আমাদের ইমিউনোথেরাপি, সাথে আছে জিন থেরাপি। এরকম এই যে অ্যাডভান্স অপশন গুলি আছে, যদিও এর মধ্যে বেশিরভাগেরই অ্যাকচুয়ালি ট্রায়াল ফেজে আছে,
কিন্তু বাইরের দেশে কিন্তু এই যে ইমিউনোথেরাপি বললাম, হরমোন থেরাপি বললাম, অথবা টার্গেটেড জিন থেরাপি বললাম, এগুলি কিন্তু সব ক্যান্সারের জন্য না, বিশেষ বিশেষ ক্যান্সারের জন্য এই ট্রিটমেন্ট অপশনগুলি অ্যাভেলেবল করা হচ্ছে। এছাড়াও আমি যদি বলি এই ট্রিটমেন্ট অপশনগুলি কিভাবে দিব, সেটা হচ্ছে যে টার্গেটেড থেরাপি করে দিতে পারি। অনেক সময় দেখা যায় যে কেমো পোর্ট লাগাচ্ছে, অনেক সময় ডাইরেক্ট কেমো ওখানে দেওয়া হচ্ছে। এগুলি হচ্ছে যে প্রসেস, কিভাবে আমি অ্যাডভান্সলি আমি কেমো দিতে পারি। অনেকেই বলা হয় যে গামা নাইফ বা লেজার ট্রিটমেন্ট, দিজ আর দ্য প্রসেস, আমি কিভাবে এই ট্রিটমেন্টটাকে দিব শরীরে। সো এই বোথ সাইডেই কিন্তু অ্যাডভান্সমেন্ট হয়েই যাচ্ছে। আমি যদি একদম রিসেন্ট একটা কথা বলি, এই যে নভেম্বরে রাশিয়াতে ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু ক্যান্সারের একটা টিকা আবিষ্কার করেছে, দেখলেন ডিড। এবং 2025 সালের জানুয়ারি থেকে রাশিয়ার মানুষজনের জন্য তারা এই ক্যান্সারের ভ্যাকসিনটা দেওয়া শুরু করবে। এই ক্যান্সারের ভ্যাকসিনটা সবার জন্য না, যারা ক্যান্সার আক্রান্ত হয়েছিল তাদের যেন বাড়তি আর ক্যান্সার রিকারেন্স না হয় বা আর কোনো বাড়তি ক্যান্সার প্রোগ্রেশন না হয়, তার জন্য এই ক্যান্সারটা দেওয়া, এই ভ্যাকসিনটা কাজ করবে। সো এই ভ্যাকসিনটা অন্যান্য ভ্যাকসিনের মতো না যে ক্যান্সার প্রিভেন্ট করবে, মানে আমি যদি নিউমোনিয়ার ভ্যাকসিন নিই তার মানে আমার নিউমোনিয়া প্রিভেন্ট হবে, কিন্তু ক্যান্সার ভ্যাকসিনটা নিলেই যে সব ধরনের ক্যান্সার প্রিভেন্ট হবে তা কিন্তু না। আমাদের কাছে আবার আরেক গ্রুপ পেশেন্ট আছে যে আমার ক্যান্সার আছে কিনা সেইটা একটা টেস্ট করে বলে দেয়। কোনো ধরনের টেস্টই নাই যে আমার ক্যান্সার ধরে ফেলতে পারবে, সব ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা ধরে ফেলতে পারবে। ক্যান্সার হলে ধরা সব যাবে, কিন্তু ক্যান্সারের সম্ভাবনা আছে কি নাই সেটা ধরে ফেলা যাবে এরকম কোনো টেস্ট আসলে নাই। অনেকেই যে CD4 বা সিডির যে কিছু টেস্টগুলি করে, সেটা পার্টিকুলার কিছু ক্যান্সারের জন্য আর্লি মার্কার বলি, ক্যান্সার মার্কার, সেগুলি যে আর্লি স্টেজে ধরা যায়। কিন্তু এটা কিন্তু সব ধরনের ক্যান্সার, আমি 2টা টেস্ট করলাম আর জেনে নিলাম যে আমার কোনো ক্যান্সার হয়নি, তা কিন্তু না। সেই জন্য রিসেন্ট ভাই আমি এই জায়গায় একটু মানে এটা আসলে আমরা প্রায় এই প্রশ্নটার মুখে পড়ি বলে আমি মানে আমাদের দর্শকদের জন্য জি একটু জানতে চাই। সেটি হচ্ছে যে যেমন প্রায়শই আমরা শুনি, বিশেষ করে ধরেন মানে যে পরিবারে একজনের মা বা বাবার ক্যান্সার হয়েছে, চিকিৎসকরা নাকি প্রায়শই বলেন যে তার, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের বেলায় আমরা এটা খুবই দেখি যে যদি কন্যা সন্তান থাকেন, যে মেয়েকে একটা নির্দিষ্ট বয়সের পরে আসলে টেস্ট করানো, মানে এই যে এক্স্যাক্টলি। টেস্ট করানো বলা হয়, বা পরিবারের মানে রক্ত সম্পর্কীয় কারো ক্যান্সার থাকতে অন্য সদস্যদের টেস্ট করানো, এই ব্যাপারটা তাহলে আসলে কি? আপনি যদি এই অবশ্যই, ফাঁকে না না, ভেরি গুড। এটা হচ্ছে গিয়ে যেমন ব্রেস্ট ক্যান্সার বললাম, তারপর ধরেন কোলন ক্যান্সার আছে, এইরকম কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু ক্যান্সার মার্কার দিয়ে আমি আর্লি ডিটেকশন করতে পারি। তার মানে যেই ধরনের ক্যান্সারগুলি মার্কার দিয়ে করা যায়, সেই মার্কারগুলি দিয়ে আমরা প্রতি 6 মাস 3 মাস পর পর যাদের ফ্যামিলিতে এই ক্যান্সারের প্রবণতা আছে সেই ক্যান্সারের টেস্টগুলি করে ফেলা উচিত। তাহলে ওই ব্যক্তিটা যদি তার জেনেটিক, এটা তো বললাম না, জেনেটিক একটা ইনফরমেশন, জিনগত সব ক্যান্সারেরই কিন্তু ইনফরমেশন হয়, কিন্তু আমরা এখনো সব ক্যান্সারের জেনেটিক ইনফরমেশন গুলি ধরতে পারিনি, আবিষ্কৃত হয়নি। তাহলে কিছু ক্যান্সারের জেনেটিক ইনফরমেশন গুলি আবিষ্কৃত হয়েছে, যেমন ব্রেস্ট ক্যান্সার, এটা জেনেটিক্যালি অনেকখানি সম্পর্কিত। সেই জন্য বলা হয় যে ব্রেস্ট ক্যান্সার কারো থাকলে, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের মধ্যে HER2 পজিটিভ HER2 নেগেটিভ এরকম 2টা হরমোনের পজিটিভ নেগেটিভিটিও দেখা হয়, যদি থাকে তখন কিন্তু বলা হয় যে আপনারা আপনার ফ্যামিলি মেম্বার অন্যদেরও টেস্টগুলি করেন। কারণ ওই মার্কারের টেস্টগুলি যদি আগে করানো যায় তাহলে খুব আর্লি স্টেজেই তাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। প্রিভেন্ট না করতে পারলে আর্লি ডিটেকশন করতে পারলেই কিন্তু আমার ট্রিটমেন্ট পলিসিটাই অনেক ডিফারেন্ট হয়ে যায়। ক্যান্সারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কখন আপনার ক্যান্সারটা ডিটেকশন হলো। যদি কোনো ক্যান্সার খুব আর্লি স্টেজে ডিটেক্ট করা যায় তাহলে এর আউটকাম খুবই ভালো, অন্যান্য অনেক রোগের চেয়ে ভালো। সো ক্যান্সার ডিটেকশনটাই হচ্ছে গিয়ে সবচেয়ে চ্যালেঞ্জ আমাদের জন্য। কারণ কি, ক্যান্সার কোনো হচ্ছে গিয়ে প্রকাশ করে না, তো এটা আমাদের শরীরের অন্য কোষের মতোই বাড়তে থাকে এবং এটা কোনো রকম ব্যথাও তৈরি করে না, কারণ এটা তো নর্মাল ইনফরমেশনে বাড়তেছে, কিন্তু এটা অ্যাবনর্মালি বাড়তেছে। সো যখন এই বেড়ে যাওয়াটা আশেপাশের কোনো কিছুকে চাপ দিচ্ছে বা ব্যথার তৈরি করতেছে, তখন গিয়ে আমরা ধরা পড়ে যে
কেন ফিজিক্যাল, মানে এই জিনিসটা যখন বড় হয়ে গিয়ে ফিজিক্যাল অবস্ট্রাকলের কারণে বাড়তেছে, ফাংশনালিটি ডিফর্মিটির জন্য বাড়তেছে, তখন গিয়ে এটা কোনো উপসর্গ প্রকাশ করে। তার আগে কিন্তু এ কোনো প্রকাশ করছে না, সে নিচে নিচে এটা ছড়িয়েই যাচ্ছে। সেই জন্য ক্যান্সারটা হচ্ছে গিয়ে একটু ঝুঁকিপূর্ণ, মানে অনেক অ্যাডভান্স স্টেজে গিয়ে ধরা পড়ে। কিন্তু ধরেন আমরা যদি নিয়মিত কিছু কিছু টেস্ট করি, তাহলে কিন্তু আমরা আর্লি কোনো অ্যালার্ম পেলেই আমরা হচ্ছে গিয়ে ডিটেকশন করতে পারবো, আমরা স্টেপ নিতে পারবো যে আমার এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত, যে কিছু ভাবে আমার ক্যান্সারটাকে থামানো যায় কিনা বা ওই দিক থেকে ফিরে আসা যায় কিনা। আমি ভ্যাকসিন ধন্যবাদ নিয়ে প্রফেসর বলছিলাম, ভাই। মানে একটা অ্যাডভান্স ভ্যাকসিনের কথা বলছিলাম, ক্যান্সারের ভ্যাকসিন। সো ওইটা নিয়ে অনেকেই যে ক্যান্সার, আমাকে কোনো ভ্যাকসিন আছে কিনা যে দিতে পারবে। যেমন ধরেন কিছু কিছু আছে ভ্যাকসিন যেটা হচ্ছে গিয়ে প্রিভেন্ট করা। এখন তো সারা পৃথিবীতে ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে সবচেয়ে বেশি রিসার্চ হচ্ছে, ক্যান্সার ট্রিটমেন্ট নিয়ে সবচেয়ে বেশি রিসার্চ হচ্ছে, বিকজ ক্যান্সারের তো ওই যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, এই জিনিসটা কিন্তু এখন উঠে গেছে। ক্যান্সারের এখন ট্রিটমেন্ট অপশন অ্যাভেলেবল আছে। অনেক অ্যাডভান্স ক্ষেত্রে ক্যান্সার হলে যেটাকে আগে বলে দিত যে বাসায় গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করা, এখন কিন্তু বলছে যে না, আপনি এই ট্রিটমেন্টটা করে করে যান। তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই রেশনালি আমাদের এই স্টেপগুলি নিতে হবে, কারণ যদি আসলে খুব ভালো রেজাল্ট না হয় তাহলে তো আমার ওইরকম ড্রাস্টিক্যাল অ্যাডভান্স ট্রিটমেন্টই নিয়ে যাওয়ার দরকার নেই। তো এই রেশনালিটি গুলি একটু আমাদের করাটা আমাদের খুব মানে উচিত, আমি এখনো বলি। আরেকটা বলছিলাম ভ্যাকসিন, তাহলে এই ভ্যাকসিনের ক্ষেত্রে বলি, যেমন ধরেন সার্ভাইকাল ক্যান্সার, মেয়েদের জরায়ুর মুখের ক্যান্সারের জন্য ভ্যাকসিন আছে। তো সেটা আমাদের নিয়ে নিতে হবে এবং সেটা রাইট টাইমে নিতে হবে। খুবই দুঃখজনক যে বাংলাদেশে ভ্যাকসিন, এই সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনটা যখন আসলো, এটা হচ্ছে গিয়ে কাদের জন্য প্রযোজ্য, কখন দিতে হবে সেইটার কোনো গাইডলাইন আসলো না। সারা পৃথিবীতে যেখানে বলেই দিল যে খুব আর্লি এটাকে দিতে হবে, সেইখানে আমাদের দেখা যাচ্ছে ওই আর্লিদেরকে এইটার ইনক্লুশনই করলো না। দেখা গেল যখন মানে বিবাহিত একজনের এই ভ্যাকসিনটা দিয়ে অ্যাকচুয়ালি কোনো লাভই নাই। তো এই ভ্যাকসিনটার রেশনাল ইউজ করাটাও খুবই জরুরি। এবং সাথে সাথে এই যে আমি বলছি যে সরাসরি ক্যান্সার প্রিভেনশনের জন্য এরকম কিছু ভ্যাকসিন আছে, পার্টিকুলার ভাই, ক্যান্সারের জন্য। আমি এই জায়গায় একটু আপনার কাছে, মানে আপনি যে রেশনালিটির কথা বলছেন, হ্যাঁ, যেমন আমরা দেখেছি যে 10 থেকে 14 এরকম বয়সে বাংলাদেশে সরকারি পর্যায়ে আসলে ভ্যাকসিনটা দিতে শুরু করেছে। আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি, আমাকে প্রায়, মানে এই ভ্যাকসিনটা যখন দেওয়া হচ্ছে বিভিন্ন স্কুলে আমার বন্ধুদের মেয়েরা পড়ে, তো তারা কয়েকজন আমাকে ফোন করেছে। রংপুরে আমার এক বন্ধুর মেয়ে, সে তার বাবাকে বলেছে যে তারা কয়েকজন বন্ধু আহ, এই ভ্যাকসিনটা নেবে না। হ্যাঁ, হুম তো তাদের যুক্তিটা ছিল যে এই ভ্যাকসিনটা ফিউচারে তাদের অনেক ক্ষতির মুখে ফেলে দেবে। হ্যাঁ, তো হুম সে হচ্ছে আসলে পরে ক্লাস 7 এরকম, হ্যাঁ 6 বা 7 এরকম। তো এখন আহ, স্বাভাবিকভাবে বাবা তো খুবই পাজল হয়ে আমাকে ফোন করলো। তো আমার কাছে তখন এই এটা মনে হয়েছে, এবং আরো অনেক জায়গা থেকে আমি মানে এই ওপিনিয়নটা পেয়েছি যে আসলে এই ভ্যাকসিনটা এখন কোনো ক্ষতি করছে না, কিন্তু ফিউচারে কি ক্ষতি করবে। হ্যাঁ, ফিউচারের ক্ষতিটার কথা ভেবে এখন আসলে মানে প্যারেন্টসদের অনেকেই খুব কনফিউজড। তো আপনার কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনি বয়সের ব্যাপারটা আসলেই সার্ভাইকাল ক্যান্সারের মানে সাইড ইফেক্ট বা ক্ষতির জায়গা, মানে যে কনফিউশনটা আছে সেটা যদি একটু দূর করেন, এবং এটা ছেলেরা, হ্যাঁ, আমাদের দেশে নিতে পারে কিনা, যদি নিতে চায়, আগ্রহী হয় এই, এবং ম্যারিড দের ব্যাপারে তো আপনি বলেছেনই, তারপরে আনম্যারিড যদি 20 থেকে 25 এজ হয়, তারা নিতে পারে কিনা, মানে এটা আসলে খুব বার্নিং একটা কোশ্চেন আপনি প্রসঙ্গটা তুললেন বলে আপনি যদি একটু এই বিষয়গুলো সুস্পষ্ট করেই দর্শকদের জানিয়ে দেন, আমাদের প্রথম হাতেও কথা সময় আপু যে ছেলেদের এটা নেওয়ার কোনো জাস্টিফিকেশনই নাই। ইটস এ ভেরি স্পেসিফিক ক্যান্সার ফর, মানে প্রিভেন্টিভ ভ্যাকসিন ফর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা হচ্ছে গিয়ে ক্যান্সারের কজ করে মানে জরায়ুর মুখে একটা ভাইরাস, যে ভাইরাসটা অ্যাকচুয়ালি জরায়ুর মুখেই বেশি থাকে, যেটা
মেয়েদের খুব আর্লি স্টেজে যখন জরায়ুর মুখের যে লাইনিং গুলি আছে, মানে আমি যদি বলি যেমন ধরেন আমার ঠোঁটের এই জায়গাটা আর ঠোঁটের ভিতরের দিকে লাইনিং কিন্তু আলাদা, চামড়াটায় 2 রকমের চামড়া। বা আমি আরো সহজে যদি বলি আমার হাতের উপরের দিকের চামড়া আর নিচের দিকের চামড়া কিন্তু 2 রকমের, রাইট? সো জরায়ুর মুখের লাইনিং কিন্তু আলাদা, স্পেসিফিক। ওই লাইনিং এ এই ভাইরাসটা গিয়ে ক্ষতি করে, এমন একটা ড্যামেজ করে, যেই ড্যামেজটা হচ্ছে ওই জায়গাটা ইরেগুলারিটি বানায় ফেলে এবং ক্যান্সার মানে কি ওই যে ওই জায়গাটা ক্ষতি করে, অ্যাবনর্মালিটি বাড়তে থাকে। সো এই ক্ষতিটাকে প্রিভেন্ট করার জন্য আমি কি করছি, আমি অ্যাকচুয়ালি ভাইরাসটার এগেনস্টে কাজ করছি। এই ভাইরাসটা ছেলেদের শরীরে এমন কোনো লাইনিং, হ্যাঁ ডেফিনেটলি যদি পাররেক্টালি এই লাইনিং স্কোয়ামাস সেলের এই লাইনিং এর ক্ষেত্রে কাজ করে কিনা আমার এটা জানা নাই, বাট আমার দেখতে হবে। সো যদি কোনো ছেলে মানে সেক্সুয়ালি ডিফারেন্ট ওয়েতে অ্যাক্টিভ থাকে, যেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ওইটা প্রিভেন্ট করাটা মোর নেসেসারি হবে দেন দ্য ভ্যাকসিন, বিকজ এই ভ্যাকসিনটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে কাজ করে, যেটা মেয়েদের জরায়ুর মুখে কখন আর্লি, যখন জরায়ুর মুখের যে লাইনিংটা আছে জরায়ুর ভিতর, জরায়ু বলতে জরায়ুর মুখের ক্যান্সার কিন্তু জরায়ুর ক্যান্সার না, ঠিক আছে? জরায়ুটা হচ্ছে গিয়ে যেখানে বাচ্চা মানে ইউটেরাস যেটা থাকে সেটা, এই জরায়ুর কাছে যাওয়ার আগ পর্যন্ত একটা পাথওয়ে আছে, একটা রাস্তা, সেই রাস্তাটুকুর যে লাইনিং, সেই লাইনিং টুকুর ক্যান্সার প্রিভেনশন করে। ওকে, সো এই ছোট জায়গার ক্যান্সারটা তো মেয়েদের খুব কমনলি হইতো এবং যার কারণে প্রচুর, এটা একটা মেয়েদের সবচেয়ে বড় ক্যান্সারের একটা ক্যান্সার ছিল, ব্রেস্ট ক্যান্সারের পরে সম্ভবত। ওকে, তো এইটার যে ভাইরাসটা হতো সেই ভাইরাসটাকে প্রিভেন্ট করতেছে। এবং এই ভাইরাসটা কখন ওই লাইনিংটাকে ক্ষতি করতে পারে, যখন একটা মেয়ে পিরিয়ডটা খুব আর্লি ফেজে হয়েছে, বেশি দিন হয়নি, এবং সে যখন সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়নি, তখন হচ্ছে গিয়ে জরায়ুর মুখের লাইনিংটা যেরকম থাকে সেখানে গিয়ে ভাইরাসটা ক্ষতি করতে পারে। যখন তার পিরিয়ড অনেক বেশি হয়, ম্যাচিউরড হয় রাস্তাটা, এবং সে যখন সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে, তখন ফ্রিকশনের কারণে জরায়ুর মুখের লাইনিংটা অলরেডি ক্ষতি হয়, তখন অ্যাকচুয়ালি এই ভ্যাকসিনটা গিয়ে আর কাজ করার স্টেজে থাকে না। কিন্তু যদি আমি আগেই দিয়ে দিতে পারি, তখন এই ভ্যাকসিনটা কাজ করতে পারবে ওই ভাইরাসের এগেনস্টে। ওকে, সো এটা আসলে বাইরের দেশের জন্য খুব প্রযোজ্য, কারণ বাইরের দেশে খুব আর্লি মাল্টিপল এক্সপোজার হয়, যার কারণে তাদের জন্য এই ভ্যাকসিনটা খুবই খুবই জরুরি। এখন আমাদের দেশে এই এক্সপোজারটা হয়ই হচ্ছে গিয়ে 20-22 বছরের দিকে গিয়ে, কিন্তু পিরিয়ডটা তো শুরু হয়ে যায় ন্যাচারাল নিয়মে 12 বছর 13 বছর বয়সে। সো যত তাড়াতাড়ি 9 থেকে 14 বছর বয়সের মধ্যে যদি আমি দিতে পারি, এর এফিকেসি খুব ভালো পাওয়া যাবে। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে 26 বছর পর্যন্ত, বা আমি যদি বলি ম্যারিড লাইফের আগে, এই ভ্যাকসিনের কার্যকারিতা কিছুটা হলেও পাওয়া যাবে। সো আমি দিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি ম্যারিড লাইফের পরে গিয়ে বা বাচ্চা হয়ে গিয়েছে যার, তার ক্ষেত্রে এই ভ্যাকসিনের কার্যকারিতাটা নাই। ওকে, সো এটা আমরা দেওয়ার জন্য এনকারেজই করি না। ওকে, আমি আমি মনে হয় ইয়ে, সো এইটা যেরকম এক ধরনের ক্যান্সারকে প্রিভেন্ট করতেছে, আমি আরেক এখানে আপনি শুধু সাইড ইফেক্ট যদি একটু বলতেন, আসলে এই ভ্যাকসিনের কোন সাইড ইফেক্ট আছে কিনা জন্য আপু, এই আমি এটাই দেখার চেষ্টা করতেছিলাম যে এটা কবে হচ্ছে গিয়ে শুরু হয়েছে। থামেন, এটা যদি আমি বলি, এটা হচ্ছে গিয়ে আমি 1976 সালের দিকে এই ক্যান্সারটা প্রথম হচ্ছে গিয়ে আবিষ্কার হয়। ওকে, এবং 2006 সালে এইচপিভি ভ্যাকসিনটা ফার্স্ট অ্যাপ্রুভড হয়। সো
সো এই 2006 সাল থেকে যেহেতু অ্যাপ্রুভ হয়েছে এবং 24 সাল এখন, মোটামুটি এতদিনে কিন্তু আমরা 10 বছরের পরে অ্যাকচুয়ালি কোনো ওষুধই, তাহলে আমি তো নতুন কোনো ওষুধই নিতে পারবো না। সো এবং ইটস এগেইন মানে ট্রায়াল, যে কোনো ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু ইটস এ লং প্রসেস। তো এই লং প্রসেসে আমার তাহলে ভরসা করতে হবে, যেমন আমরা কোভিড এর মতো ভ্যাকসিন নিয়েছি আমি ভরসা ছাড়াই, এখন কিন্তু আমরা পাচ্ছি কোভিড এর ভ্যাকসিনে অনেক কমপ্লিকেশন। বাট এই আপনি যদি আমাকে বলেন এই ভ্যাকসিনটা নেওয়ার কারণে 30 বছর পরে গিয়ে কি ক্ষতি হতে পারে, আমি কেন, পৃথিবীর কেউই এটার অ্যান্সার দিতে পারবে না, বিকজ এই ভ্যাকসিনের বয়সই হয়নি 30 বছর। তো এই 30 বছর পরে কি এফেক্ট হবে এটা কেউই জানে না। কিন্তু সায়েন্টিফিক গবেষণায় দেখা গেছে যেই ক্ষতিগুলি হওয়ার সম্ভাবনা হতো সেইটা নাই এর মধ্যে, থাকলে আগেই কিছু না কিছু ইঙ্গিত দেয়, সেটা এই ভ্যাকসিনটা প্রকাশ করছে না। সো ইট ইজ সেফ এবং আমাকে নিতে হবে, কারণ এটা আমাকে তাহলে প্রিভেনশন দিবে, মানে ওই যে রিস্ক বেনিফিট রেশিওটা অনেক বেশি, যার কারণে এটা আমরা বলি যেন এটা নেওয়া হয়। সো এইটার মতো আরেকটা ভ্যাকসিন যেটা আমরা বলি না যে লিভার ক্যান্সারের জন্য ভ্যাকসিন, কিন্তু কিসের জন্য বলি, আমরা বলি হেপাটাইটিস বি এর ভ্যাকসিন। হেপাটাইটিস বি আবার এমন একটা ভাইরাস যেটা লিভার ক্যান্সারের জন্য দায়ী, অনেকখানি দায়ী। শুধুমাত্র এই ভ্যাকসিনের এই ভাইরাসের জন্যই লিভার ক্যান্সার হয় না, যার জন্য আমি বলছি না যে এটা লিভার ক্যান্সারের ভ্যাকসিন, কিন্তু একটা বড় কারণ হেপাটাইটিস বি আক্রান্ত রোগীদের হেপাটাইটিস মানে হেপাটোসেলুলার কার্সিনোমার জন্য। সেই জন্য কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিনটা নিয়ে নেওয়াটাও খুবই খুবই জরুরি টু প্রিভেন্ট হেপাটোসেলুলার কার্সিনোমা। সো যেই ভ্যাকসিনগুলি আছে ভাইরাসের এগেনস্টে, আমাদের আসলে নিয়ে নেওয়াটা উচিত টু হ্যাভ এ বেটার ফিউচার। অসংখ্য ধন্যবাদ তুষার ভাই। হ্যাঁ, আমি আসলে নিজেও মানে বিশেষ করে হেপাটাইটিস বির ব্যাপারটা, এটা যে ক্যান্সার প্রিভেনশনেও কাজ করে, এটা জানতাম না, এবং আপনি খুবই সুন্দরভাবে, খুবই সহজভাবে মানে বুঝিয়ে বলেছেন। এবং আমি চাই যে মাঝে মাঝে আপনি যেহেতু পড়াশোনাটা করেন, ক্যান্সারের আপডেট সারা দুনিয়াতে কি অবশ্যই হচ্ছে, আমি চেষ্টা করবো আপু, যদি আপনি এরকম আমরা বলেন যে চাই প্রতি আপনি 3 মাস আবার পর পর একটু বলতে, আই উইল বি ভেরি হ্যাপি, যে ছোট ছোট কিছু আপডেট, মানে সবসময় হয়তো মানে আপডেটটাই যে থাকবে তা না আপু, পুরাতন অনেক গল্প আছে। আমি এর পরে যদি কোনো একদিন সুযোগ পাই, আমি যেটা নিয়ে খুবই মানে আমারও একটু টাইম একটু স্বল্পতা আছে, আমি একটু ছোট করে বলি, এটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। ক্যান্সারে সবকিছু হয়ে গেল আপু, ট্রিটমেন্ট প্রিভেনশন সবকিছু হলো, কোনো কিছুই আর হবে না। ট্রিটমেন্টের শেষ স্টেজ এটা আমরা প্রচুর পাই, যে এন্ড স্টেজ ক্যান্সার, মানে আর কোনো অপশন নাই, তখন আমাদের দিতে হয় প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ার বলতেই আমরা এখনো বুঝি জাস্ট ডাক্তার হয়তো বলে দিচ্ছেন বাসায় নিয়ে যান, উনি যা ভালো খেতে চান, ওনার যেভাবে ভালো থাকতে ইয়ে হয় সেভাবে করে রাখেন। দিস ইজ নট দ্য প্যালিয়েশন। প্যালিয়েটিভ কেয়ার বলতে আপনার বাবার অসুস্থতার কারণে যে আপনি মানসিকভাবে ভেঙে পড়ছেন, সেটারও টেক কেয়ার করতে হবে এই প্যালিয়েশনের। এবং বাংলাদেশে বিএসএমএমইউ যেটা পিজি হাসপাতাল ছিল, যেটা সেখানে প্যালিয়েটিভ মেডিসিন কিন্তু খুব ভালো সাপোর্ট দেয়, এবং তারা কিন্তু বাসায় গিয়ে প্রয়োজন হলে, যে আপনি বাসাতেই রুগীকে রাখেন, তাদের মেডিকেল টিম গিয়ে বাসাতে সপ্তাহে বা 3 দিনে একবার করে গিয়ে গিয়ে এই সাপোর্টটা দিয়ে আসে। তার যদি কোনো লোকবল দরকার হয় বাসায় রাখার জন্য, সেগুলিও দেয়। তো এই প্যালিয়েটিভ কেয়ারটা যদি আমি প্রপারলি দিতে পারি, তাহলে এই জার্নির লাস্ট টুকু অংশ একটা অনেক সুদিং হয়। তো এইটুকু, এই ইনফরমেশন আমি আরো ডিটেল ইনফরমেশন বলবো, এবং আমি সেখানে চেষ্টা করব এরপরে আমাদের সাথে প্যালিয়েটিভ মেডিসিনের একজনকে সরাসরি যুক্ত করতে, যেন তিনি প্র্যাকটিক্যালি আরো কি কি অপশন আছে, কি কি করছে সেটা বলতে পারে। সো আমি সেটার চেষ্টা করব। ওকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুষার ভাই। আমি মানে আমি নিজেই অনেক সমৃদ্ধ হয়েছি, এবং আমরা সত্যি মানে বিশ্বাস করি যে আমাদের যে দর্শকরা আছেন তারাও অনেক নতুন
তথ্য পেয়েছেন এবং ক্যান্সারের সাথে আসলে লড়াইয়ের সাহসটা পেলেন আজকে তুষার ভাইয়ের আলোচনা থেকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষে তুষার ভাই, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ থ্যাংক ইউ করি। আপু। আপনি যদি শেষ কথা দর্শকদের জন্য বলেন, আপনার কথার মধ্য দিয়েই শেষ হবে। সবাই ভালো থ্যাংক থাকবেন। ইউ আপু। আমি হচ্ছে গিয়ে লাস্টে আবারও ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন কে আমি অনেক অনেক, আমি এই নামটা একেবারেই আপু সরি, আমি প্রত্যেকবার ভুল করি। সিসিসিএফ কে আমি অনেক অনেক ইয়ে করি এবং আমি আমি সিসিসিএফ কে ওন করি, সত্যি কথাই বলছি, আমি ওন করি। আমি অন্য কোথাও হয়তো টাইম দিতে না পারলেও আপনার কোনো কথা আমি মানে পারতপক্ষে ফেলার চেষ্টা করি এবং আপনাদের সবাইকে আমি বলবো যারা এই জার্নির মধ্যে দিয়ে আছেন কখনো ভেঙে পড়বেন না। আমি হুমায়ুন আহমেদের একটা গল্প সবসময় বলতে চাই, মানে হুমায়ুন আহমেদ স্যারকে যখন হচ্ছে গিয়ে তিনি দেশের বাইরে গেলেন, তিনি তার ডাক্তারকে যখন জিজ্ঞাসা করলেন যে প্রথম কথা যে আমি কি মারা যাচ্ছি, তো তার চিকিৎসক, আমেরিকার চিকিৎসক যে অ্যান্সারটা দিলেন যে হ্যাঁ আপনি মারা যাচ্ছেন। তো একটা ক্যান্সারের রোগীকে যদি আমরা বলি না কিন্তু হ্যাঁ আপনি আপনার এই আক্রান্ত হয়েছে, আপনি মারা যাচ্ছেন, হ্যাঁ। সো ওই চিকিৎসক, আমেরিকার চিকিৎসক হুমায়ুন আহমেদ স্যারকে কিন্তু বলেছিলেন হ্যাঁ আপনি মারা যাচ্ছেন, কারণ পৃথিবীতে আমরা সবাই মারা যাচ্ছি, আমি জানি না আমি আপনার আগে মারা যাচ্ছি কিনা। সো এই বিশ্বাসটুকু রেখে আমাদের হচ্ছে গিয়ে শুরু করতে হবে। ক্যান্সার মানেই মৃত্যু না। আমি আমি আপনাকে খালি এটুক বলি, প্যালিয়েটিভ কেয়ারের একদম শেষের যে অংশটুকুর কথা বললাম না, আমার এক ফ্রেন্ডের বাবা তাকে প্যালিয়েটিভ কেয়ার দিতে যাচ্ছিলেন, তার মা তাকে কেয়ার করতেন। আন্টি হচ্ছে গিয়ে মানে আঙ্কেলের তো মানে প্যালিয়েশন চলতেছে, কোনো ট্রিটমেন্ট অপশন নাই, কিছু নাই, একদম লাস্ট স্টেজ। আন্টি তাকে তার জন্য খাবার রান্না করে, বাসা থেকে খাবার রান্না করে নিয়ে যেতেন। একদিন খাবার রান্না করে নিয়ে যেতে পারলেন না, কারণ বাসায় তিনি হার্ট অ্যাটাক করে মারা গেলেন। সো যেই মানুষটার জন্য আমরা ভাবছি যে তার আমি প্যালিয়েশন লাস্ট করছি, আই ডোন্ট নো, আমাদের এই বিলিফটা প্রথম আসা উচিত আমি জানি না নেক্সট ঘন্টায় আমি কি হবে। সো ওই রকম পজিটিভ মাইন্ডসেট আপনি, এবং এটা নিয়েই আয় হায় করে যে আমি পরের স্টেপে কি হবে আমি জানি না, এরকম মন খারাপের না, এটাকে পজিটিভলি নিয়ে আমার নেক্সট স্টেপে যাওয়া উচিত, সবার পাশে থাকা উচিত, এই পজিটিভ মাইন্ডসেট আপনি। থ্যাংক ইউ আপু। অনেক অনেক আমি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই, আবারও কথা হবে। দর্শকদের অবশ্যই। জানিয়ে রাখি, যদি আপনাদের বিশেষ কোনো বিষয় জানবার থাকে বা কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে জানাতে পারেন। প্রয়োজনে আমরা তুষার ভাইকে সেই বিষয়গুলো জানিয়ে দিব এবং তুষার ভাই নিশ্চয়ই আমরা একসাথে ইনশাল্লাহ। আরো আরো অনেক পথ পাড়ি দিব। সবাই মিলে ভালো থাকবো ইনশাল্লাহ। এবং সমাজের জন্য কিছু করব। ধন্যবাদ ইনশাল্লাহ সবাইকে। আপু। সবাই সালাম ভালো আলাইকুম। থাকবেন। ধন্যবাদ তুষার ভাই। আজকের আপু মতো আমরা সালাম। শেষ করি। জি, আসসালামু আলাইকুম।